আপনাদের স্বাগত জানাচ্ছি ভয়ের রাজ্যে। শুরু করছি আমাদের আরো একটি নতুন এপিসোড, আরো এক নতুন ভয়ের অভিজ্ঞতা। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা আমাদের ইমেইল করে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের ঘটনাটি একজন প্রবাসীর জীবনের ভয়ানক কিছু অভিজ্ঞতা, যা ঘটেছে দূর মরুভূমির দেশে ওমানের এক পুরনো মেসে। একটি রাত, একটি ছায়া, আর কিছু এমন প্রশ্ন যার উত্তর অজানা। চোখ বন্ধ করে শুনতে থাকুন, কারণ ভয় এবার আপনার কাছে এসে দাঁড়িয়েছে, আপনার খুব কাছে। শুরু করছি মূল ঘটনা। তিনি যেভাবে লিখেছেন সেইভাবেই আমি বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি ভয়ের রাজ্যের একজন নিয়মিত শ্রোতা। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব এটি আমার নিজের সাথে ঘটে। ঘটনাটি ঘটে 2015 সালে। তখন আমি একজন ওমান প্রবাসী। ওমানের উত্তপ্ত বাতাসে ঢেকে থাকা ছোট একটি শহর। এই শহরে এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো একটি মেস। মেসটি বহু বছর ধরে বিদেশি শ্রমিকদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি সুজন, নতুন কাজে যোগ দিয়ে ওই মেসে উঠেছি। আমি জানতাম না আমার নতুন শুধু আমাকে অন্ধকারের এক অধ্যায়ের পথে নিয়ে যাবে। আমি মেসে উঠে 5 দিন পার করি। আমার রুমে আমার সাথে আরো 3 জন থাকতো, রফিক ভাই, রাজু আর পাকিস্তানি ইরফান। তারা বহুদিন ধরে সেখানে থাকতো এবং তারা সেই জায়গার পরিবেশের সাথে অভ্যস্ত। কিন্তু আমি শুরু থেকেই যেন অদ্ভুত কিছু অনুভব করতাম। প্রথম রাতেই আমি দরজার বাহিরে কেমন যেন নখ দিয়ে আঁচড়ানোর শব্দ শুনতে পাই। ঘড়িতে তখন রাত 2টা। আমি জেগে উঠে দেখলাম দরজা বন্ধ। বাকি সবাই তখন গভীর ঘুমে। আমি ভাবলাম হয়তো এটা আমার কল্পনা। তার পরের রাতে প্রথমবারের মতো আমি নিজেকে খুব অস্বস্তির অবস্থায় আবিষ্কার করি। ঘুমের মাঝে হঠাৎ আমার শরীর ভারী হয়ে যায়। চোখ মেলে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি দেখলাম সিলিং এর কোনায় অন্ধকার ছায়ার মতো কিছু একটা নড়ছে। আমি অনেক চেষ্টা করেও কথা বলতে পারছিলাম না। কয়েক মিনিট পর সেই ছায়াটি মিলিয়ে যায় আর আমার শরীর হালকা হয়ে আসে। সকালে রফিক ভাইকে রাতের সব ঘটনা বলি, কিন্তু তিনি হেসে উড়িয়ে দেন। বলেন, এমন হয় ঘুমের মাঝে, দম বন্ধ হয়ে যায়, এসব নিয়ে মাথা ঘামিও না। কিন্তু আমি জানতাম যা ঘটেছে সেটা স্বপ্ন নয়। এইভাবে 2-3 দিন কেটে যায়। একদিন রাত তখন প্রায় 3টা। হঠাৎ অদ্ভুত শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। রুমের দরজা খোলা বন্ধ হওয়ার মতো শব্দ, কিন্তু দরজা বন্ধ ছিল। আমি উঠে দেখি সবাই ঘুমিয়ে আছে, দরজা ঠিকঠাক মতো লক করা। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরেই অনুভব করলাম কেউ একজন আমার বিছানায় দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাই লম্বা একটি অবয়ব। ভয়ে আমার পুরো শরীর একদম শীতল হয়ে গেল। আমি ভয় পেয়ে চিৎকার দিতে গিয়েও দিতে পারলাম না। অবয়বটি ধীরে ধীরে মিলিয়ে যায়। তার 2 দিন পর আমি আরো ভয়ের সম্মুখীন হই। আমি সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে আয়নার দিকে তাকাই, আর আমি আয়নার মাঝে পেছনে একটি ছায়া দেখতে পাই। পেছনে ফিরে তাকাই, কিন্তু কেউ নেই। আয়নায় আবার তাকালে ছায়াটি নেই। এই ঘটনা আমি কাউকে বলি না। আমার মনে হয় অন্যরা যদি জানতে পারে তাহলে আমাকে পাগল ভাববে। সেদিন গভীর রাতে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। হঠাৎ দেয়ালের ভেতর থেকে কারো শ্বাস নেওয়ার শব্দ আসে। এরপরে শোনা যায় হালকা কান্নার আওয়াজ। আমি প্রথমে ভাবলাম আওয়াজটা পাশের রুম থেকে আসছে, কিন্তু দেওয়ালের ভেতর শব্দ হওয়া কি সম্ভব? আবার মনে হয় কেউ যেন আমার ঠিক মাথার ওপাশে বসে আছে। শেষের দিকে ঘটে আসল ভয়ানক ঘটনা। প্রতিবারের মতো আমি সেই রাতে আবার অদ্ভুত কিছু শুনতে পাই। এবার পরিষ্কার ভাষায় বলতে লাগলো, তুমি এখানে আসার কথা ছিল না। তারপর সবকিছু স্তব্ধ হয়ে যায়। অন্ধকার যেন আরো ঘন হয়ে আসে। আমি জানি না এই অদ্ভুত ঘটনা শেষ কোথায়, বা কেন এই সব শুধু আমার সাথেই হচ্ছে। রাত গভীর, আমি শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। মনে হচ্ছিল এই রুমের প্রতিটি কোণা থেকে কিছু আমাকে দেখছে। রুমমেটরা গভীর ঘুমে আচ্ছন্ন। রুমে যেন বাতাসেও থেমে গেছে। হঠাৎ করে আমার মনে হলো বাকি 3 জন ঘুমানোটা স্বাভাবিক নয়। তাদের শ্বাস প্রশ্বাস কতটা ভারী ও ধীরে যে সেটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম রুমের তাপমাত্রা খুব কমে গিয়েছে। শীতল বাতাসের স্পর্শে আমার শরীর শিউরে উঠল। আর ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটলো। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, কিন্তু এক অজানা ভারী অনুভূতি আমাকে নাড়িয়ে তুললো। আমি চোখ খুলতেই দেখতে পেলাম আমার বুকের উপর একটা ছায়া বসে আছে। ছায়াটি পূর্ণ কালো, কোনো নির্দিষ্ট মুখ নেই, কিন্তু তার চোখ দুটি যেন রক্তে লাল। ছায়াটি আমার বুকের উপর চাপ দিচ্ছিল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। যেন কেউ আমাকে বাধা দিচ্ছে। আমার হাত
পা একেবারে শক্ত হয়ে গেল। তখন ছায়াটি আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি এখানে কেন? এখানে আমার জায়গা, চলে যাও। এদিকে রুমমেটদের অদ্ভুত ঘুম, অন্যদিকে আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছায়াটির প্রভাব থেকে মুক্ত করতে পারছিলাম না। আমি একবার নিচের বিছানায় শুয়ে থাকা রফিক ভাইয়ের দিকে তাকালাম। রফিক ভাই ঘুমিয়ে আছেন, কিন্তু তার মুখের ভঙ্গি যেন অস্বাভাবিক। মনে হচ্ছিল তিনি জেগে থেকেও কিছু দেখছেন না। ইরফান আর রাজু গভীর ঘুমে আচ্ছন্ন। আস্তে আস্তে ছায়াটি মিলিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে এক ফোঁটা ঠান্ডা শ্বাস আমার মুখে ফেলে দিল। আমি মনে করলাম এবার হয়তো আমি মুক্তি পেলাম। সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার শরীরে প্রচন্ড ব্যথা করছে। রফিক ভাই আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মুখ এমন ফ্যাকাশে কেন? রাতে কিছু ঘটেছে নাকি? আমি ভয়ে কাউকে কিছু বলতে পারলাম না, কারণ আমি জানতাম কেউই আমার কথা বিশ্বাস করবে না। সেদিন বিকেলে আমি মেস থেকে বের হয়ে আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমি জানতে চেষ্টা করলাম এই জায়গা নিয়ে কেউ আগে কিছু শুনেছে কিনা। এক বৃদ্ধ দোকানদার আমার কথায় কান দিল। তিনি আমাকে বললেন, এই মেসটা আগে থেকেই খারাপ। এখানে বহু বছর আগে এক নির্মাণ কর্মী আত্মহত্যা করে মারা গিয়েছিল। শোনা যায় সে নাকি এখনো ফিরে আসে। আমি বুঝতে পারলাম আমার সাথে যা ঘটছে এটা কোনো সাধারণ ঘটনা নয়। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর এই মেসে থাকবো না। প্রতি রাতে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মনের উপর বিশাল চাপ ফেলেছিল। আমি বুঝতে পারছিলাম রুমের অন্যরা এখানে বছর ধরে থাকলেও তারা এখনো এমন কিছু দেখেনি, কিন্তু কেন শুধুমাত্র আমার সাথেই হচ্ছে এই প্রশ্নের উত্তর আমার অজানা। রাতের পর রাত আমি ঘুমাতে পারিনি। এদিকে কাজের চাপ, অন্যদিকে অদ্ভুত ঘটনার ভয়। এভাবে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। এক সকালে আমি রফিক ভাইয়ের কাছে গিয়ে বললাম, ভাই আমি এই মেস ছেড়ে চলে যাচ্ছি, এখানে থাকা সম্ভব না। রফিক ভাই কিছুটা অবাক হয়ে বললেন, কেন, কি হয়েছে? আমরা তো এখানে কতদিন ধরে আছি, কোনো সমস্যা তো হয়নি। আমি কিছু বললাম না। আমার মনে হচ্ছিল এই ঘটনা অন্যদের বলা অর্থহীন, কেউ আমাকে বিশ্বাস করবে। তারপর আমি আর বেশি দিন না করে মেস ছেড়ে দিয়ে চলে যাই। নতুন জায়গায় উঠলেও আমার ভেতরে এক ধরনের ভয় থেকে যায়। পুরোনো রাতগুলোর কথা ভুলতে পারিনি আমি। আপ্রাণ চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ঘুমের মধ্যে বুকের ভিতরে চাপ পড়ার সেই অনুভূতি জেগে ওঠে। আর আস্তে আস্তে আমি স্বাভাবিক হয়ে উঠি। একদিন রফিক ভাই আমাকে কল দেয়। রফিক ভাই বলেন, আমি এতদিন তোমার কথা বিশ্বাস করিনি, কিন্তু কয়েকদিন আগে সুলেমান নামের একজন লোক তোমার জায়গায় উঠেছিল। উনি তোমার মতোই প্রতি রাতে ভয় পাইতো। তারপর আমাদেরও সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি অনেক বছর আগে নাকি এখানে একজন আত্মহত্যা করেছিল। তার আত্মা এখনো এখানে আছে। তার বেডে কেউ উঠলেই সে বিরক্ত হয়। এখন আমরা সবাই এই মেস ছেড়ে চলে আসছি। তোমার কথা আমি বিশ্বাস করি নাই ভাই, আমারে তুমি মাফ করে দিও। তারপর তিনি আমার কাছ থেকে বিদায় নিয়ে কল রেখে দেয়। আমি তার কথা শুনে একটু স্বস্তি পেলাম, কারণ এতদিন আমার মনে একটাই প্রশ্ন ছিল, আমার সাথেই কেন এমন হচ্ছিল। সেই প্রশ্নের উত্তর আমি রফিক ভাইয়ের কথায় পেয়ে গেলাম। ভাই, এটাই ছিল আমার ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ ভাই, আপনার জীবনে এই মুমূর্ষ ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভয় কেবল কোনো ছায়া নয়, এটি একটা অনুভব যা আপনার শরীরের প্রতিটি স্নায়ুকে জমিয়ে দিতে পারে। আপনার কি মনে হয় এটা কি কেবল ঘুমের বিভ্রম, নাকি সত্যি কেউ ছিল? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন কমেন্টে, আর ভয় অনুভব করতে থাকুন আমাদের সঙ্গেই ভয়ের রাজ্যতে, যেখানে ভয় বাস করে। আপনাদের জীবনে এমন ঘটনা আমাদের শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি, এবং আপনারা আবারও আমাদের এই অনুষ্ঠানটি সামনের দিকে নিয়ে যেতে আমাদের সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভয়ের রাজ্য থেকে। খোদা হাফেজ।